অলরাইট সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে হিট ট্রান্সফার নিয়ে আলোচনা করতেছিলাম। তো এখানে হচ্ছে প্রথমে আমরা হিট ট্রান্সফার যেহেতু আলোচনা করব, সো আমরা হচ্ছে টেম্পারেচার এবং হিটের ভিতর যে ডিফারেন্স আছে এটা নিয়ে হচ্ছে কিছু কথা বলছিলাম। এবং এটা বলতে গিয়ে বলছিলাম যে হিট ট্রান্সফার হওয়ার জন্য যেটা ড্রাইভিং ফোর্স এটা হচ্ছে টেম্পারেচার। মানে ড্রাইভিং ফোর্স হিসেবে টেম্পারেচারটা কাজ করে হিট ট্রান্সফার হওয়ার জন্য। এখন হিট কোন স্থানে বেশি কোন স্থানে কম এটার উপর হিট ট্রান্সফার ডিপেন্ড করে। হিট ট্রান্সফারটা ডিপেন্ড করে হচ্ছে দুইটা বডির ভিতর বা দুইটা অবজেক্টের ভিতর টেম্পারেচারের পার্থক্য কত আছে। টেম্পারেচারের পার্থক্য যত বেশি থাকে তত দ্রুত হিটের ট্রান্সফার হয়। তো ওখানে হচ্ছে আমরা হিট এবং টেম্পারেচার দুইটা যে আলাদা জিনিস এটাও আলোচনা করা হয়েছিল লাস্ট ক্লাসে। তারপর হচ্ছে আমরা হিট ট্রান্সফার ইঞ্জিনিয়ারিং এটার অ্যাপ্লিকেশন নিয়ে কিছু কথা বলছিলাম। যেমন আমরা হচ্ছে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টের কন্ডেন্সার হিট এক্সচেঞ্জারের ডিজাইন বলেন, আমরা হচ্ছে বিভিন্ন হিট সিঙ্ক, যেমন হচ্ছে প্রসেসরের যে হিট সিঙ্ক থাকে, বা কার রেডিয়েটর গাড়িতে যেটা থাকে। তারপর হচ্ছে আমাদের রেফ্রিজারেশন সিস্টেম, ওখানে যে হিট ট্রান্সফার অ্যাপ্লিকেশন আছে এই জিনিসগুলো আমরা আলোচনা করছিলাম। এবং কেন হিট ট্রান্সফার ইঞ্জিনিয়ারিংটা দরকার, কেন আমরা হচ্ছে ম্যানুয়ালি জিনিসগুলো করলে আমাদের কি অসুবিধা আছে, এই ব্যাপারটাও আমরা কথা বলছিলাম। তারপর হচ্ছে আমরা যেহেতু হিট ট্রান্সফার নিয়ে আলোচনা করব, সুতরাং হিট ট্রান্সফার নিয়ে আলোচনা করলে সবার আগে যার নাম চলে আসে সে হচ্ছে জুল। ওনার নাম অনুসারে আমাদের এনার্জি ইউনিটকে জুল, আমরা এনার্জি মাপি হচ্ছে জুল ইউনিটে। এটা এই সায়েন্টিস্ট, উনি ইংল্যান্ডের একজন সায়েন্টিস্ট। তো ওনার নাম অনুসারে এনার্জির ইউনিটকে জুল দেওয়া হয়েছে। তো উনি হিট ট্রান্সফার নিয়ে অনেক কাজ করছে। এর বাইরে হচ্ছে আহ জুল থমসন ইফেক্ট, যেটা থমসন এটা আরেকজন সায়েন্টিস্ট, ওনার সাথে মিলে উনি কাজ করছে। উনি জুল থমসন ইফেক্ট এটা। এছাড়া হচ্ছে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এনার্জি থেকে হিট এনার্জিতে যে কনভার্সন বা এগুলার ভিতরে যে সম্পর্ক, এটা উনি আবিষ্কার করছে বা তৈরি করছে। এরপর হচ্ছে আমরা হিট ট্রান্সফারের মেকানিজম নিয়ে কথা বলছিলাম। এখানে আমরা দেখছিলাম হিটটা হচ্ছে তিনটা পদ্ধতিতে ট্রান্সফার হতে পারে: কন্ডাকশন, কনভেকশন আর হচ্ছে রেডিয়েশন। মূলত আজকে আমাদের এখান থেকে আলোচনা করার কথা ছিল। তাহলে আমরা হচ্ছে যেটা জানি, হিট হচ্ছে তিনটা পদ্ধতিতে ট্রান্সফার হতে পারে: কন্ডাকশন, কনভেকশন আর হচ্ছে রেডিয়েশন। কন্ডাকশন কি? হিটটা যদি কোনো কঠিন পদার্থের ভিতর দিয়ে ট্রান্সফার হয়, বিশেষ করে কন্ডাকটিভ ম্যাটেরিয়ালস যেগুলো আছে। কন্ডাকটিভ ম্যাটেরিয়ালস কোনগুলো? যেমন ধরেন বিভিন্ন ধাতু। কারণ আমরা জানি ধাতুর ভিতরে হচ্ছে ফ্রি ইলেকট্রন থাকে। তো এই ফ্রি ইলেকট্রন গুলো হিট ট্রান্সফারে সাহায্য করে। এর বাইরে হচ্ছে যে কোনো কঠিন পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণিকা দ্বারা বা পরমাণু দ্বারা গঠিত। তো এটার আহ, ধাতু বা হচ্ছে কোনো কঠিন পদার্থের এক প্রান্ত যদি গরম করেন, আপনি ধরেন এই প্রান্তটা গরম করলেন, তাহলে এই প্রান্ত যখন গরম হচ্ছে মানে কি? এটা টেম্পারেচার বাড়তেছে। টেম্পারেচার বাড়া মানে কি? এটার যে অণু পরমাণু গুলো আছে, পরমাণুগুলোর ভাইব্রেশন বাড়তেছে। টেম্পারেচার বাড়া মানেই পদার্থটা যে পরমাণু দ্বারা গঠিত এটা ভাইব্রেশন বাড়বে। তাহলে এই প্রান্তে যেহেতু আমরা হিটটা দিচ্ছি, তাহলে এই প্রান্ত হচ্ছে পরমাণুগুলো ভাইব্রেশন বাড়তেছে। তাহলে পরমাণু ভাইব্রেশন তো শুধুমাত্র এখানে থাকবে না, এখানে যে পরমাণুটা ভাইব্রেট করতেছে সেটা তার পার্শ্ববর্তী পরমাণুকে ধাক্কা দিবে। এই পরমাণুটা আবার তার পার্শ্ববর্তী পরমাণুকে ধাক্কা দিবে, এটা আবার তার পার্শ্ববর্তী পরমাণুকে ধাক্কা দিবে। এইভাবে কিছু পরমাণু যখন আপনি গরম করবেন বা টেম্পারেচার বাড়াবেন, তখন এটা তার পার্শ্ববর্তী পরমাণুগুলোকে ধাক্কা দিবে এবং এগুলোরও ভাইব্রেশন বাড়বে। ভাইব্রেশন বাড়া মানে কি? টেম্পারেচার বাড়া, একটু আগে যেটা বললাম। তাহলে এইভাবে টেম্পারেচারটা আস্তে আস্তে এটা মুভ করতে করতে এই প্রান্তে চলে আসবে। তাহলে এইভাবে যে হিট ট্রান্সফারটা হয় এটাকে বলে কন্ডাকশন হিট ট্রান্সফার। আর একটা পদ্ধতি আছে, এটা হচ্ছে কনভেকশন। কনভেকশন হচ্ছে মূলত লিকুইড বা গ্যাসিয়াস মাধ্যমের ভিতর দিয়ে এই ট্রান্সফারটা হয়। মানে এটা কোনো ফ্লুইড, ফ্লুইড হচ্ছে, আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা মাথায় রাখবো, ফ্লুইড মানে কিন্তু শুধু লিকুইড না, লিকুইড এবং গ্যাস দুইটাকে আমরা ফ্লুইড বলি। লিকুইডও একটা ফ্লুইড, গ্যাসও একটা ফ্লুইড। তাহলে যে কোনো ফ্লুইডের মধ্য দিয়ে যে হিট ট্রান্সফারটা হয় এটাকে বলে কনভেকশন। যেমন ন্যাচারাল কনভেকশনটা কেমন হয়, ধরেন এখানে আগুনটা জ্বলতেছে, তাহলে এখানে যে বাতাসটা আছে, এই বাতাসটা হালকা হয়ে যাবে। এটা গরম হয়ে এক্সপান্ড করবে এবং হালকা হয়ে গিয়ে এটা উপরে উঠে আসবে। এই এয়ারটা উপরের দিকে উঠবে। তাহলে উপরের এয়ারটা তো কম্পারেটিভলি গরম কম।
মানে এটা হচ্ছে একটু ভারী। এটা নিচের এয়ারটা হালকা হয়ে উপরে চলে গেল। এবার উপরের এয়ারটা যেহেতু হচ্ছে এটা গরম কিছুটা কম, মানে কিছুটা ঠান্ডা, সো এটা একটু ভারী। নিচেরটা তুলনায় রিলেটিভলি ভারী, তাহলে এই ভারী এয়ারটা এবার কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। ভারী এয়ারটা নিচে চলে আসবে, আবার নিচের এয়ারটা আবার উপরে যাবে, এভাবে কন্টিনিউয়াস এই এয়ারটা এভাবে ঘুরতে থাকে। ঠিক একই ভাবে আমাদের যদি লিকুইডে এরকম গরম করা হয়, ধরেন একটা পাত্রে হচ্ছে লিকুইড আছে, এটাকে যদি আমরা গরম করতাম তাহলে নিচের লিকুইডটা হালকা হয়ে উপরে উঠে আসতো এবং উপরের লিকুইডটা নিচের দিকে চলে আসতো। এইভাবে যে হিট ট্রান্সফারটা হয় এটাকে বলে কনভেকশন হিট ট্রান্সফার। এটা হচ্ছে ন্যাচারাল কনভেকশন, কিন্তু আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমরা এটা আরো ডিটেইলে এই জিনিসগুলো জানার চেষ্টা করব। এটা হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার শুধু ন্যাচারাল ওয়ে তো হয় তা কিন্তু না। যেমন ধরেন আপনি এক কাপ গরম চা নিলেন, তাহলে এই গরম চাটা কি হচ্ছে? আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তাই না? ওইটা সার্ফেস থেকে আস্তে আস্তে হিটটা ছেড়ে দিচ্ছে। এখন আমরা যদি চাতে একটু ফু দিই, ফু দিলে কি হয়? এটা আরো দ্রুত ঠান্ডা হয়। তাহলে ফু দিলে কেন দ্রুত ঠান্ডা হয়? কারণ নর্মালি তো চায়ের উপরে যে বাতাসটা আছে, ওইটা হিটটাকে গ্রহণ করে উপরে যাচ্ছে, উপরের বাতাসটা আবার নিচে আসছে, এভাবে এটা কনভেকশন পদ্ধতিতে হিট ট্রান্সফার করতেছে এবং চা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। কিন্তু আমরা যদি ফু দেই, ফু দিলে কি হবে? এই যে চায়ের উপরে যে এয়ারটা আছে এটা অনেক দ্রুত সরে যাবে। তাহলে নর্মালি ন্যাচারালি তো এটা আস্তে আস্তে সরবে, কিন্তু আমরা ফু দিলে কি হবে? এটা আরো দ্রুত সরবে। তার মানে তখন এটা হিট ট্রান্সফারটা বেশি হবে। আমাদের গরম লাগলে আমরা ফ্যান চালাই। ফ্যান চালালে কি হয়? ফ্যান চালালে আমাদের শরীর তো হিট তৈরি করে, গরম হয়, তাই না? হিট তৈরি করে। তাহলে যখন আমরা ফ্যানটা চালাই, ফ্যান চালালে আমাদের শরীরের চারপাশে যে বাতাসটা থাকে, গরম বাতাসটা, এটা ফ্যানের কারণে, ফ্যানের বাতাসের কারণে খুব দ্রুত এটা সরে যায়। সরে গেলে এখানে আমাদের শরীরের চারপাশে ফ্রেশ এয়ার চলে আসে, রিলেটিভলি ঠান্ডা এয়ার চলে আসে, তখন এটা সহজে আমাদের শরীর থেকে হিটটা নিয়ে নিতে পারে। এই জন্য ফ্যান চালালে আমাদের একটু ঠান্ডা অনুভূতি হয়, ভালো লাগে। তাহলে এটা কি হয়? তাহলে আমাদের এই যে কনভেকশন হিট ট্রান্সফারটা এটা দ্রুত হয় যখন আমরা ফ্যান চালাই। এই জন্য আমাদের ঠান্ডা লাগে। নর্মালি কিন্তু ফ্যানের বাতাস আমাদের নর্মাল রুম টেম্পারেচার যা, ফ্যানের বাতাসের টেম্পারেচারও তা। ফ্যানের বাতাস কিন্তু ঠান্ডা না। কিন্তু যখন আমরা ফ্যান চালাই, তখন হচ্ছে ঠান্ডা অনুভব হয়। কেন অনুভব হয়? কারণ হিট ট্রান্সফারটা বেটার, সহজে আমাদের শরীর থেকে হিটটা বের হয়ে যাচ্ছে, কারণ তখন কনভেকশন হিট ট্রান্সফারটা ভালো হচ্ছে এই জন্য। তাহলে আমরা নর্মালি যেভাবে চিন্তা করি আসলে হিট ট্রান্সফারটা, এটা আমরা একটু ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে চিন্তা করলে এটা আরো অনেক ডিটেল, আরো অনেক সুন্দর, আরো অনেক মজার একটা সেক্টর। আচ্ছা, তাহলে দুইটা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি হচ্ছে রেডিয়েশন। ধরেন সূর্য থেকে পৃথিবীতে যে হিটটা আসতেছে, পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল আছে, কিন্তু বায়ুমণ্ডলের পরে যদি আমরা ক্রস করে আরো দূরে চলে যাই, তখন কিন্তু কোনো বাতাসও নেই, পুরো ফাঁকা একটা জায়গা। তাহলে সূর্য থেকে হিটটা কিন্তু এই ফাঁকা জায়গার ভিতর দিয়ে আসছে, সেখানে কোনো বাতাস নাই, এখানে কোনো ধরনের মাধ্যম নাই, কোনো কিছুই নেই। তাহলে হিটটা আসলো কিভাবে? তার মানে এখানে তো কনভেকশন হচ্ছে না, কারণ ওখানে কোনো বাতাস বা কোনো কিছু নাই মাঝখান দিয়ে। তারপর হচ্ছে এখানে তো কোনো পদার্থও নাই যে কন্ডাকশন হবে। তার মানে এই কনভেকশন এবং কন্ডাকশনের বাইরে আর একটা পদ্ধতি আছে, যেটার মাধ্যমে আমাদের সূর্য থেকে হিটটা পৃথিবীতে আসতেছে, এটাকে বলে রেডিয়েশন। এটা মূলত তরঙ্গ আকারে, এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তরঙ্গ আকারে আমাদের পৃথিবীতে হিটটা চলে আসে, এটাকে বলে রেডিয়েশন। তাহলে আমরা যত চেষ্টা করি না কেন, আলটিমেটলি রেডিয়েশনকে খুব একটা আটকানো যায় না। যেমন আমরা ফ্লাক্স ব্যবহার করি। যেমন চা, ধরেন রাতে চা বানায়, আমি রেখে দিলাম ফ্লাক্সে, দেখবো সকালবেলা এটা মোটামুটি গরম আছে। তাহলে এটা কিভাবে আমরা রাখি? দেখা যায় ফ্লাক্সে এরকম একটা বোতল থাকে ভিতরে, এটার চারপাশে আর একটা আবরণ থাকে। ভিতরে একটা কাঁচের বোতল থাকে, এটা চারপাশে দেখা যায় আর একটা বোতল থাকে। আর এই কাঁচের বোতলও দুইটা লেয়ারে থাকে, অনেক সময় দুইটা লেয়ারে থাকে। আর এই দুই লেয়ারের মাঝে দেখা যায় পুরো ফাঁকা অংশ থাকে, এখানে কোনো বাতাস বা কোনো কিছু থাকে না, মোটামুটি ফাঁকা রাখা হয়। বা বাতাস থাকলেও এটা মূলত হচ্ছে কম হিট ট্রান্সফার হয় এরকম। তা এটা ফাঁকা রাখার চেষ্টা করা হয়। তারপর এখানে হচ্ছে ইনসুলেটর করা থাকে, ইনসুলেট করা থাকে। তাহলে দেখেন এখানে আহ, যে আমি লিকুইডটা রাখতেছি, গরম একটা লিকুইড রাখতেছি, এটা এই মাঝখানে যেহেতু ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা হওয়ার কারণে এখান দিয়ে কিন্তু কনভেকশন হিট ট্রান্সফারটা হচ্ছে না। তাহলে এই মাঝখান দিয়ে তারপর হচ্ছে এখানে ইনসুলেট করা, তার মানে এখানেও খুব বেশি হিট ট্রান্সফার হতে পারতেছে না। এখন হিট ট্রান্সফার পদ্ধতি যদি দুইটা হতো, মানে কন্ডাকশন আর কনভেকশনই হতো, তাহলে আমরা এই ফ্লাক্সের ভিতরে গরম চা রাখলে এটা কোনোদিনই ঠান্ডা হতো না। কিন্তু
আমরা কিন্তু সকালবেলা দেখি চাটা কিছুটা হলেও ঠান্ডা হয়েছে। কেন ঠান্ডা হয়েছে? কারণ এই যে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গার ভিতর দিয়ে হিট ট্রান্সফার হয়েছে, এটা হচ্ছে রেডিয়েশনের। তাহলে দেখা যায় কন্ডাকশন কনভেকশন এই দুইটা পদ্ধতিকে আমরা কাট অফ করলাম, শুধুমাত্র রেডিয়েশনটা আছে, যার কারণে চাটা আস্তে 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 ঠান্ডা হচ্ছে, কিন্তু একবারে ঠান্ডা হওয়াটা আমরা আটকাতে পারতেছি না। তারপরও ধরেন কিছুটা রেডিয়েশনের মাধ্যমে এই পর্যন্ত আসলো, এসে এখানে যেহেতু ইনসুলেট করা, তার মানে এখানে কন্ডাকশনে আমরা বাধা দিচ্ছি, যার কারণে হিট ট্রান্সফারের গতিটা অনেক কম হচ্ছে। এই কারণে অনেকক্ষণ পর্যন্ত আমরা টেম্পারেচারটা ধরে রাখতে পারছি। তা যা হোক, আলটিমেটলি আমরা যদি বায়ু শূন্য রাখি মাঝের জায়গাটা, তারপরও আমরা পুরোপুরি হিট ট্রান্সফারটা আটকাতে পারবো না, কারণ আমাদের রেডিয়েশন নামে আর একটা পদ্ধতি আছে। এখন নর্মালি আপনারা যদি খেয়াল করেন যে আমরা সাইডে যদি এভাবে হাত দিয়ে ধরি, হাত রাখি আগুনের সাইডে, যদি এভাবে আমরা হাত রাখি, আর একই ডিস্টেন্সে আমরা যদি আগুনের উপরে আমরা হাত রাখি, তাহলে দেখবেন উপরের দিকে হাতে গরমটা বেশি অনুভব হয়। আগুনের উপরের দিকে গরমটা বেশি অনুভব হয়, সাইডে গরমটা কম অনুভব হয়। কখনো কি খেয়াল করছেন জিনিসটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের সাইডে কিন্তু এটা শুধুমাত্র রেডিয়েশন পদ্ধতিতে হিট ট্রান্সফারটা হচ্ছে, কিন্তু উপরের দিকে যখন আমরা হাতটা রাখতেছি, এখানে রেডিয়েশন পদ্ধতিতেও হিট ট্রান্সফার হচ্ছে, আবার এখানে ন্যাচারাল কনভেকশনের মাধ্যমেও হিট ট্রান্সফারটা হচ্ছে। এই জন্য আগুনের উপরের দিকে হাত রাখলে গরম বেশি অনুভব হয়। তাহলে এখানে আমরা মোটামুটি হিট ট্রান্সফারের যে তিনটা মেকানিজম আছে এটা আমরা জানি। এর ভিতর প্রথম যেটা ছিল কন্ডাকশন হিট ট্রান্সফার, তাহলে কন্ডাকশন হিট ট্রান্সফারটা কিভাবে হয় এটা আমরা অলরেডি আলোচনা করলাম। যে এটা হচ্ছে যখন কোন একটা অবজেক্ট গরম হয়, তখন এটার যে পরমাণুগুলো থাকে, পার্টিকেলস গুলো থাকে, এগুলো ভাইব্রেশন বাড়ে, এবং এই ভাইব্রেশন গুলো তার পার্শ্ববর্তী পরমাণুকে ধাক্কা দেয়, এবং এইভাবে হিটটা আস্তে আস্তে এই অবজেক্টের ভিতর দিয়ে ট্রান্সফার হয়। এই কন্ডাকশনটা কঠিন পদার্থের ভিতর দিয়ে, লিকুইড এবং সলিড গ্যাস সবগুলোর ভিতর দিয়ে হয়, তবে লিকুইড এবং গ্যাসের ভিতর দিয়ে কনভেকশনটা বেশি ইফেক্ট। এখন একটা ধাতুর ভিতর দিয়ে বা একটা পদার্থের ভিতর দিয়ে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে কন্ডাকশনের মাধ্যমে, এটা মেজারমেন্ট করতে গেলে আমরা একটা ফর্মুলা ব্যবহার করি, যেটাকে বলে ফোরিয়ার ল। ফোরিয়ার একজন সায়েন্টিস্টের নাম, উনি এই সূত্রটা আবিষ্কার করছে, এই জন্য ওনার নাম অনুসারে এই সূত্রটাকে বলা হয় ফোরিয়ার। ফোরিয়ার ল এটা কি বলতেছে? রেট অফ হিট কন্ডাকশন, মানে কি পরিমাণ হিট কন্ডাকশন হবে, এটা রেট ইজ প্রপোর্শনাল টু এরিয়া মাল্টিপ্লাই বাই টেম্পারেচার ডিফারেন্স। মানে ধরেন একটা অবজেক্ট আছে আমার কাছে, ধরেন এরকম অবজেক্ট আছে, এই অবজেক্টের এই পাশে টেম্পারেচার হচ্ছে ধরেন T1, আর এই পাশে টেম্পারেচার হচ্ছে T2। এখন T1 যদি বড় হয় আর T2 যদি ছোট হয়, তাহলে এই দুই পাশের ভিতরে একটা টেম্পারেচার ডিফারেন্স আছে। এখন এই টেম্পারেচার ডিফারেন্স, ধরেন T1 হচ্ছে বড়, T2 ছোট, তাহলে আমি এইভাবে ডাকটা দিই, তাহলে এই দিকটা হবে বড়, এই সাইডটা হচ্ছে ছোট, পাশে টেম্পারেচার বেশি। তাহলে এই টেম্পারেচার ডিফারেন্সটা যত বেশি হবে, আমাদের হিট কন্ডাকশন রেট তত বেশি হবে, কারণ এটা উপরে আছে। আবার হচ্ছে এরিয়া, মানে এই হিট ট্রান্সফারের যে টোটাল এরিয়াটা আছে, এই এরিয়াটা যত বড় হবে, আমার হিট কন্ডাকশন রেটটা তত বেশি হবে। তারপর হচ্ছে থিকনেস, থিকনেস যত বেশি হবে হিট ট্রান্সফার রেটটা তত কম হবে, কারণ এটা কোথায় আছে? নিচে আছে। নিচে যদি আমরা একটা বড় সংখ্যা দিই, তার মানে কি হবে আমার? বড় সংখ্যা দিয়ে কোনো কিছু ভাগ করলে এটা ছোট হয়ে যাবে না? যার কারণে থিকনেস যত বেশি হবে হিট ট্রান্সফার তত কম হবে। তার মানে ধরেন আমার পাতলা একটা পাত আছে, তাহলে পাতলা পাতের ভেতর দিয়ে হিট ট্রান্সফারটা যত ইজিলি হবে, এটা যদি মোটা হয় তাহলে হিট ট্রান্সফার হতে কষ্ট বেশি হবে, মানে রেটটা কম হবে। পাতলাটার ভিতর দিয়ে সহজ হিট ট্রান্সফার হবে, মোটাটার ভিতর দিয়ে একটু হিট ট্রান্সফারটা হতে কষ্ট বেশি হবে, রেটটা কম হবে। তাহলে এটা হচ্ছে ফোরিয়াল। তাহলে এটাকে যদি আমরা একটু ওইভাবে লিখি যে হিট ট্রান্সফার রেট, যে এটা কন্ডাকশন কন্ডাকশন পদ্ধতিতে হিট ট্রান্সফার রেট ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে সমানুপাতিক চিহ্ন আছে, এটা তুলে দেওয়ার জন্য আমরা এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি কে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তারপর হচ্ছে এরিয়া, লিখলাম এরিয়া, এ, এ মানে কি এরিয়া। তারপর হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, মানে দুইটা টেম্পারেচারের পার্থক্য, তাহলে T1 - T2, আর ডিভাইডেড বাই থিকনেস, থিকনেস হচ্ছে ডেল্টা এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ফোরিয়ার ল।
তাহলে এটাকে একটু অন্যভাবে লিখছে যে মাইনাস কে ডেল্টা টি ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এখানে কেটা হচ্ছে কি থার্মাল কন্ডাক্টিভিটি। কেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, এটা ডিপেন্ড করে আমার অবজেক্টের উপরে। যেমন আমি যদি এখানে আহ, লোহা নেই, তাহলে লোহার থার্মাল কন্ডাক্টিভিটি একটা হবে। আমি যদি এখানে অ্যালুমিনিয়াম নিই, এটা থার্মাল কন্ডাক্টিভিটি আর এক রকম হবে। আমি যদি এখানে কপার নেই, এটা থার্মাল কন্ডাক্টিভিটি অন্য আর একটা হবে। আমি যদি ওখানে কাঠ নেই, এটা থার্মাল কন্ডাক্টিভিটি অন্য আর একটা হবে। এখন আমি ধরেন আপনাকে এক টুকরো লোহা দিলাম, এক টুকরো কাঠ দিলাম, তাহলে এর ভিতর লোহার থার্মাল কন্ডাক্টিভিটি বেশি, মানে কে এর মান বেশি। আর কাঠের থার্মাল কন্ডাক্টিভিটি কম, মানে এখানে কে এর মান কম। এখন লোহার দুই প্রান্তে যদি আমরা একটা টেম্পারেচার ডিফারেন্স দেই, একই এই ক্ষেত্রফল, একই থিকনেসের একটা কাঠ, একটা লোহা, তাহলে লোহার ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্স যা, কাঠের ক্ষেত্রেও তা। কিন্তু দেখা যাবে লোহার ভিতর দিয়ে যত সহজে হিট ট্রান্সফার হচ্ছে, কাঠের ভিতর দিয়ে তত সহজে হচ্ছে না। কারণ লোহার এই থার্মাল কন্ডাক্টিভিটি বেশি, এই কারণে এটার ভিতর দিয়ে সহজে হিট ট্রান্সফার হবে, মানে হিট ট্রান্সফার রেটটা বেশি হবে। কারণ কে এর ভ্যালু বেশি। আর কাঠের কাঠের ক্ষেত্রে কে এর ভ্যালুটা কম, ছোট, যার কারণে আমাদের হিট ট্রান্সফার রেটটা কম হবে। তাহলে এটা হচ্ছে ফোরিয়াল। তো এখানে হচ্ছে এক এক ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আমার থার্মাল কন্ডাক্টিভিটি এক এক রকম হবে, এবং এটার একটা টেবিল থাকে বা চার্ট থাকে। এটা আমরা নেটে সার্চ করলেও পেয়ে যাবো, থার্মাল কন্ডাক্টিভিটি অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। এটা লিখে আমরা সার্চ করলেই দেখা যায় এরকম কে এর ভ্যালু গুলো ইজিলি পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের আর দরকার কি? আমাদের দরকার আমরা যে অবজেক্টটা নিচ্ছি, ওই অবজেক্টের ক্ষেত্রফল, টেম্পারেচার ডিফারেন্স আর হচ্ছে এটা থিকনেস। তাহলে আমরা মোটামুটি হিট ট্রান্সফার রেটটা বের করতে পারবো, খুবই সিম্পল। তাহলে এই জিনিসটা আবিষ্কার করছে কে? এটা আবিষ্কার করছে হচ্ছে জোসেফ ফোরিয়ার। উনি হচ্ছে ফ্রান্সের একজন ম্যাথমেটিশিয়ান। উনি কিন্তু ইঞ্জিনিয়ার না, উনি একজন ফিজিক্সেরও কোনো প্রফেসর বা কেউ না। উনি মূলত একজন ম্যাথমেটিশিয়ান। এই ফোরিয়ার কিন্তু আরো অনেক কাজ করছে। যেমন ফোরিয়ার ইকুয়েশন আছে, একটা ফোরিয়ার ইকুয়েশন। উনি এটা দিয়ে হচ্ছে বিভিন্ন সিরিজ বা এই ধরনের ম্যাথমেটিক্স এগুলো করা যায়। ট্রাইগোনোমেট্রিক বিভিন্ন ফাংশন এগুলো নিয়ে উনি কাজ করছে, যেহেতু উনি হচ্ছে ম্যাথমেটিশিয়ান। এরবারে হচ্ছে উনি হিট কন্ডাকশনের থিওরি বা এই যে ফর্মুলা, এটা আবিষ্কার করছে। ফোরিয়ার ট্রান্সফর্ম, ফোরিয়ার নাম্বার, এরকম আরো অনেক কিছু ওনার আবিষ্কার আছে। এগুলা নামও ফোরিয়ারের নাম অনুসারে, যেমন ফোরিয়ার ট্রান্সফর্ম, ফোরিয়ার সিরিজ, ফোরিয়ার নাম্বার, তারপর ফোরিয়ার ল অফ হিট কন্ডাকশন। এগুলো ওনার নামের প্রতি সম্মান দিয়ে ওনার নামগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়া হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের যে ফিনোমিনা গুলো আছে, এগুলো উনি আবিষ্কার করছে। সুতরাং উনি খুব এইসব সেক্টরে উনি খুব ভালো কাজ করছে, বিশেষ করে ম্যাথমেটিক্সে, ফ্রান্সের ম্যাথমেটিশিয়ান। এখন আমরা মোটামুটি একটা জিনিস ধারণা করতে পারতেছি এখান থেকে, যে আমাদের কিন্তু এই কোর্সে ম্যাথ করতে হবে, অঙ্ক করতে হবে। কারণ আমরা দেখতেছি এখানে ফোরিয়ারের ল আছে। ফোরিয়ারের ল মোটামুটি ইজি। হিট কনভেকশনে যদি যাই, ওটা আরো বেশি ডিফিকাল্ট, কারণ ওখানে সবসময় ন্যাচারাল কনভেকশন হবে তা না। আমরা যদি এখানে এয়ার ব্লো করি তাহলে ওটা একরকম হবে, ওইটা যদি হচ্ছে লিকুইড হয় তাহলে একরকম হবে, গ্যাস হলে আর একরকম হবে। গ্যাসটা কি গ্যাস, এটার উপর ডিপেন্ড করবে। লিকুইডটা এটা কি তেল নাকি পানি নাকি মধু, এটা পার্থক্য হলে এটা আবার আলাদা হবে। তার মানে কনভেকশনটা আরো বেশি জটিল হবে হিট কন্ডাকশনের তুলনায়, এটা ফর্মুলা আরো বেশি জটিল হবে। সেক্ষেত্রে আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে, বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে হবে। তাহলে যেহেতু এই জিনিসগুলো অনেক সময় অনেক জটিল হয়, তাহলে আমাদের হচ্ছে এটা কিভাবে সলিউশন গুলো করা যায় বা কিভাবে আমরা ম্যাথমেটিক্সটা করব, এই জিনিসগুলো আমাদের একটা শর্টকাট ওয়ে বুঝতে হবে, বা একটা ওয়ে আমাদের বুঝতে হবে যে কিভাবে এটা সলভ করা যায়। তাহলে এখানে যে জিনিসটা আমরা বোঝানো হচ্ছে, দেখেন, যেহেতু এই প্রবলেমগুলোর অঙ্কগুলো বেশ বড় বড় হয়, অনেক ডিফিকাল্ট হয়, তাহলে আমরা যদি এটা শর্টকাট ওয়েতে করতে যাই, মানে ধরেন আমরা প্রবলেমটা নিলাম, আমরা কিছু ডেটা পেলাম, ডিরেক্টলি ফর্মুলায় বসাই দিয়ে অঙ্ক করে ফেললাম, তাহলে এটা অনেক হার্ড ওয়ে হবে, এটা খুব কঠিন হবে। আমরা সবসময় কোন ফর্মুলাটা বসাবো, কিভাবে জিনিসটা সলিউশন করা যায়, এটা সহজে পাবো না। আমরা যদি একবারে ধরেন পাহাড়ের চূড়ায় উঠতে হবে, সলিউশনটা কি পাহাড়ের চূড়া, এই চূড়ায় আমার পৌঁছাইতে হবে। কারণ এটা যদি আমি শর্টকাটে পৌঁছাইতে যাই, এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হবে, অনেক হার্ড হবে, কারণ এই অঙ্কগুলো অনেক ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমরা এভাবে শর্টকাটে যাব না, আমরা কি করব, আমরা ধাপে ধাপে যাব। আমরা এভাবে ধাপে ধাপে যাব। তাহলে ধাপে ধাপে গেলে কি হবে, আমার দেখা যায় পৃষ্ঠা বেশি লাগবে। এটা অঙ্কটা যখন করব, আমার এক পৃষ্ঠা না করে আমার 5 পৃষ্ঠায় করা লাগবে, আমার সময় বেশি লাগবে। কিন্তু এটা স্টেপ বাই স্টেপ যখন আমি করবো, এটা ইজি হবে, আমি সহজে
সলিউশনে পৌঁছায় দেবো, হয়তো সময় বেশি লাগতেছে কিন্তু এটা ভুল হওয়ার চান্স কমে যাচ্ছে, জিনিসটা ইজি হচ্ছে। এই জন্য এখানে এটা বোঝানো হয়েছে যে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছাবো কিন্তু এটা ধাপে ধাপে পৌঁছাবো। আমরা এইভাবে এক লাফে যেয়ে পৌঁছানোর কোনো দরকার এখানে নেই। যার কারণে আমরা ধাপগুলো কি আছে, এখানে টোটাল 7টা ধাপ দেখাচ্ছে। প্রথমে প্রবলেম স্টেটমেন্ট, মানে প্রবলেমটা কি, আমাদের সমস্যাটা কি, এটা আমরা বের করবো। তারপর এটা একটা স্কিমেটিক করব আমরা, হচ্ছে কিছু ডায়াগ্রাম বা কিছু ড্রয়িং যদি করা লাগে এটা আমরা করব। তারপর কিছু কিছু ডেটা দেখা যায় আমাদের প্রবলেমে থাকবে না, দেওয়া থাকবে, এই জিনিসগুলো আমাদের অ্যাজাম্পশন করে নিতে হবে, মানে আইডিয়া করে নিতে হবে বা অ্যাপ্রক্সিমেট কিছু ভ্যালু আমাদের ধরে নিতে হবে। যেমন ধরেন কনভেকশনের একটা প্রবলেম আপনাকে দেওয়া হইলো, ওখানে হচ্ছে এয়ার যে সার্কুলেট হয়, এয়ার সার্কুলেশন এটা বের করতে হলে আপনার হচ্ছে জি এর মান জানতে হবে, মানে ওই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা, মানে ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ। এখন অভিকর্ষীয় ত্বরণ এটা বাংলাদেশে একরকম, উত্তর মেরুতে গেলে একরকম, দক্ষিণ মেরুতে গেলে একরকম, আমেরিকাতে গেলে এক। কিন্তু এটার এভারেজ ভ্যালু 9.8, কোনো কোনো জায়গায় হয়তো 9.81, কোনো কোনো জায়গায় 9.82, কোনো কোনো জায়গায় 9.78, এরকম আর কি। এভারেজ কত হলো 9.8। তাহলে সেক্ষেত্রে এটা যদি দেওয়া না থাকে আমরা এভারেজটা ধরে নিই, অ্যাজাম্পশন করি। যদি আপনার বাংলাদেশের জন্য করতেছি না আমেরিকার জন্য করতেছি এটা যদি বলা না থাকে, তখন কি করবো, আমরা অ্যাজাম্পশন ধরি। তাহলে এরকম কিছু অ্যাজাম্পশন করতে হবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে হবে। তারপর হচ্ছে আমাদের ফিজিক্যাল যে ল গুলো আছে, মানে ফিজিক্সের যে ল, যেমন ফোরিয়ার ল, কোনো কোনো জায়গায় নিউটনের ল, কোনো কোনো জায়গায় জুলের ল, এরকম বিভিন্ন ল আছে। তাহলে আমার কোন লটা বসাইতে হবে এটা আমরা আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে আমাদের প্রবলেমে যে প্রপার্টিজ গুলো দেওয়া থাকবে, যে ভ্যালু গুলো দেওয়া থাকবে, এইগুলো আমাদের বের করতে হবে। তারপর হচ্ছে এই ভ্যালু গুলো আমাদের ল এর ভিতরে বসায় ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পর তারপর হচ্ছে আমরা কি পেলাম এটা ভেরিফাই করতে হবে, রিজনিং করতে হবে এটা আসলে ঠিক আছে কিনা, এটা নিয়ে আমাদের ডিসকাশন করতে হবে যে আসলে এটা বাস্তবসম্মত হচ্ছে কিনা। এইভাবে আমাদের ধাপে ধাপে তারপর ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলো সলভ করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে গিভেন এয়ার টেম্পারেচার দেওয়া আছে, ডেনসিটি অফ এয়ার, এটা আমাদের বের করতে হবে। যে টেম্পারেচার আছে, ডেনসিটি অফ এয়ার বের করতে হবে। মিসিং ইনফরমেশন, ধরেন অ্যাটমসফেরিক প্রেসার এটা দেওয়া নেই, মিসিং আছে। তাহলে আমরা এখানে অ্যাজাম্পশন করে নিব যে এয়ার প্রেসার হচ্ছে অন অ্যাটমসফেরিক প্রেসার, 180। এটা ধরেন আমরা অ্যাজাম্পশন করে নিব, কারণ এভারেজে এরকম থাকে। তারপর ওই অ্যাজাম্পশন আর একটা অ্যাজাম্পশন টেক ইজ ইকুয়াল টু 183, appropriate, ignore only minor effect of success weather, এরকম কিছু জিনিস অ্যাজাম্পশন করে নিয়ে তারপর হচ্ছে আমরা প্রবলেম গুলো সলভ করবো। যেমন এখানে একটা প্রবলেম আমরা দেখি, এটা হচ্ছে হিট কন্ডাকশনের উপরে একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটা আমরা সলভ করার ট্রাই। তাহলে প্রথমে আমরা প্রবলেমটা দেখি, দেখে তারপর হচ্ছে এটাকে আমরা ধাপে ধাপে সলিউশনটা করব। আচ্ছা, তাহলে প্রবলেমটা কি আছে, প্রথমে আমাদের কাজ কি ছিল, প্রবলেম স্টেটমেন্ট মানে প্রবলেমটা বোঝা। তাহলে আগে হচ্ছে আমরা প্রবলেমটা বুঝি, প্রবলেমটা কি আছে। তাহলে এখানে কি বলতেছে, দ্য রুফ অফ অ্যান ইলেকট্রিক্যালি হিটেড হোম, মানে একটা বাসা, ওই বাসাটা কি আছে, ওটার ভিতরে রুমটা গরম রাখার জন্য ইলেকট্রিক্যালি হিটেড করা হয়, মানে হিটার দিয়ে, রুম হিটার দিয়ে এটাকে গরম করে। হোমটা হচ্ছে 6 মিটার লম্বা, মানে এখানে আমরা একটা ভ্যালু পেলাম, এটা হচ্ছে 6 মিটার লম্বা এই বাড়িটা। তারপর হচ্ছে 8 মিটার উইথ, এটার প্রস্থ হচ্ছে 8 মিটার, এদিকে লম্বা হচ্ছে 6 মিটার আর প্রস্থ হচ্ছে 8 মিটার। আর 0.25 মিটার থিক। আহ এটার যে ওয়াল আছে, ওয়ালের পুরুত্ব হচ্ছে 0.25 মিটার। এই ওয়াল বলতে হচ্ছে রুফ, রুফের পুরুত্ব হচ্ছে 0.25, and is made of flat layer of concrete, এটা হচ্ছে কনক্রিট দিয়ে তৈরি এই ছাদটা। যেটা থার্মাল কন্ডাক্টিভিটি, মানে এই যে ছাদ যেটা আছে কংক্রিট, কংক্রিটের থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে 0.8 ওয়াট পার মিটার পার কেলভিন। এইটা, এটা হচ্ছে একটা টেবিল আছে, ওই টেবিল থেকে নেওয়া হয়েছে এই ভ্যালুটা। The temperature of the inner and outer surface of the roof on night are measured to be 15 ডিগ্রি সেলসিয়াস and 4 ডিগ্রি সেলসিয়াস। মানে আমাদের রুমের ভিতরে, মানে এই হলের ভিতরের টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি এবং বাইরের টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি। মানে এটা শীতের দেশে, তো মানে ধরেন আমেরিকা বা কানাডার কোনো একটা দেশে আপনার যে ছাদ আছে, ছাদের ভিতরের সাইডের টেম্পারেচার 15 ডিগ্রি,
আর ছাদের উপরের সাইডে মানে বাইরের সাইডের টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। ফর পিরিয়ড অফ 10 আওয়ার্স, মানে 10 ঘন্টা আমার এটা কনসিডারেশন করতে হবে। ডিটারমাইন দ্য রেট অফ হিট লস, মানে 10 ঘন্টা আমার কি পরিমাণ হিট লস হচ্ছে রুফ থেকে রাতের বেলায়, এটা আমাদের বের করতে হবে। তারপর কি করতে হবে, দ্য কস্ট অফ হিট লস টু দ্য হোম ওনার ইফ দ্য কস্ট অফ দ্য ইলেকট্রিসিটি ইজ 0.08 কিলোওয়াট আওয়ার, মানে হচ্ছে পার ইউনিট বিদ্যুতের খরচ হচ্ছে $0.08। $0.08 হচ্ছে পার ইউনিট বিদ্যুতের খরচ। তাহলে আমরা যদি রুম হিটার সারা রাত জ্বালায় রাখি, সেক্ষেত্রে আমার কি পরিমাণ খরচ হবে 10 ঘন্টায়, এটা আমার বের করতে হবে। তাহলে আমরা প্রবলেম পেয়ে গেলাম, আমরা একটা স্কিমেটিক ড্রয়িংও পেয়ে গেলাম এখানে। সিমেটিক ড্রয়িং হলো, তাহলে আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে একটা সিমেটিক ড্রয়িং পেলাম, আমরা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট পেলাম, এরপর হচ্ছে আমরা একটা সলিউশন এলাম। তাহলে সলিউশন করতে গেলে আমাদের এখানে কি কি আছে। Inner and outer surface of the flat concrete electricity heated home maintain a specific temperature during the night. The heat loss to the roof and its cost that night are to be determined. তাহলে আমাদের কি কি বের করতে হবে এটা আমরা এখানে লিখলাম। তো আমাদের টার্গেটটা কি? আগে টার্গেটটা আমরা এখান থেকে সেট করলাম, তো আমাদের কি কি টার্গেট আছে। তার টার্গেট হচ্ছে আমাদের কি পরিমাণ হিট লস হচ্ছে আর আমাদের কি পরিমাণ খরচ হবে এটা বের করা। তারপর হচ্ছে অ্যাজাম্পশন, স্টেডি অপারেটিং কন্ডিশন এক্সিস্ট ডিউরিং দ্য এন্টায়ার নাইট, মানে সারা রাত ধরে ধরে একই টেম্পারেচার ডিফারেন্সই আছে এবং এটা একই হারে টেম্পারেচারটা ডিসিপিয়ার করতেছে, মানে হিট ট্রান্সফার হচ্ছে, এই জিনিসগুলো আমরা ধরে নিলাম। তারপর এখানে কিছু প্রপার্টিজ পেলাম, প্রপার্টিজ যেমন আমাদের রূপটা হচ্ছে কংক্রিটের, এটা একটা প্রপার্টিজ আমরা পেলাম, যেটা থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে 0.8 ওয়াট পার মিটার কেলভিন, এটা আমরা পেলাম। এরপর হচ্ছে আমাদের যদি ফোরিয়ার ইকুয়েশন বের করতে হয়, তাহলে ফোরিয়ার ইকুয়েশনে কিন্তু আমাদের এরিয়া লাগে, যে এরিয়া বের করা লাগে। তাহলে এখান থেকে আমরা যেহেতু ছাদের দৈর্ঘ্য জানি প্রস্থ জানি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা এখান থেকে এরিয়াটা পেয়ে গেলাম, পুরো ছাদের এরিয়া এখান থেকে বের করলাম। তাহলে আমরা এখান থেকে কে এর মান জানি, কে এর মান হচ্ছে 0.8, এই যে এটা কে এর মান। আমরা এখান থেকে হচ্ছে এরিয়াটা বের করলাম, এরিয়া বসাই দিলাম। তারপর হচ্ছে ইনার সাইডের টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, আউটার সাইডের টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে দুইটা বিয়োগ করলে আমরা টেম্পারেচার ডিফারেন্স পেয়ে গেলাম। তারপর হচ্ছে ছাদের যে থিকনেস, থিকনেস হচ্ছে 0.25 মিটার, এটা প্রবলেমে দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা ভ্যালু আসতেছে 1690 ওয়াট। তাহলে 1690 ওয়াট এই হারে আমার হিট লস হচ্ছে। এটাকে যদি আমরা হচ্ছে কিলোওয়াটে নিই, তাহলে 1000 দ্বারা ভাগ করব, তাহলে 1.69 কিলোওয়াট। এখন আমরা যেটা করব, এটা 10 ঘন্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেটা হার পেলাম, এটা তো আমরা রেট পাইছি, এটা হচ্ছে রেট। তাহলে টোটাল 10 ঘন্টায় কি পরিমাণ এটা বের করতে হলে আমাদের টাইম দ্বারা গুণ করতে হবে। তাহলে 1.69 গুণ হচ্ছে 10, তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম 16.9 কিলোওয়াট আওয়ার, এটা আমরা পেয়ে গেলাম, মানে ইউনিট পেয়ে গেলাম। এটা ইউনিটের একক কিন্তু কিলোওয়াট আওয়ার, তার মানে এখান থেকে আমরা হচ্ছে ইউনিটটা পেয়ে গেলাম। তার মানে এখানে হচ্ছে টোটাল আমরা সারা রাতে 16.9 ইউনিট বিদ্যুৎ খরচ। তাহলে 1 ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে 0.08 ডলার। 1 ইউনিট বিদ্যুৎ দাম হচ্ছে 0.08 ডলার, 0.08 ডলার, তাহলে আমার খরচ করতেছি 16.9 ইউনিট। তাহলে আমার টোটাল খরচ আসতেছে 1.35, মানে মোটামুটি বাংলা টাকায় 200 টাকার একটু কম, কত 160-70 টাকার মতো আসবে। তাহলে এই পরিমাণ খরচ হচ্ছে আমার পার নাইট, এক রাতে মোটামুটি 200 টাকার কাছাকাছি আমাদের খরচ হচ্ছে। তাহলে এটা আমরা বের করবো, এই যে আমেরিকার হিসাবে যদি আমরা বিদ্যুতের কষ্ট হিসাবে বাংলাদেশের হিসাবে করলে তাহলে কত আসে। বাংলাদেশে 1 ইউনিট বিদ্যুতের দাম কত আছে, ধরেন 6 টাকা 7 টাকা যাই হয়, এটাকে আমরা গুণ করলে যে পরিমাণ খরচ হয় হচ্ছে সারা রাতের খরচ। তাহলে এইভাবে আমাদের হিট ট্রান্সফার আমরা বের করতে পারি, ওটার সাথে আমরা ডিসকাশন করতে পারি যে আমরা এখান থেকে কি পেলাম আর কি কি দরকার, কি বোঝা দরকার। তাহলে এইভাবে হিট কন্ডাকশনটা হিসাব করতে, কিন্তু এটা কিন্তু
এটা দেখে মনে হচ্ছে না এটা আলটিমেট, কিন্তু এটা কিন্তু আলটিমেট না, কারণ ওই রুম থেকে শুধুমাত্র যে কন্ডাকশনের মাধ্যমে হিটটা ট্রান্সফার হয় তা কিন্তু না, এখানে কনভেকশন হয়, ওখানে রেডিয়েশন হয়। সুতরাং আমরা যদি প্রপারলি হিসাব করি দেখা যাবে আমাদের খরচ আরো বেশি হবে। আমরা এখানে হয়তো $1.35 পাইছি, কিন্তু আমরা যদি রেডিয়েশনটা এবং কনভেকশনটাও কনসিডারেশনে নেই, তখন দেখা যাবে যে খরচটা আরো বেশি হচ্ছে। এই যে যেমন এখানে এই চার্টটা দেওয়া আছে, যে চার্টটা আমরা ব্যবহার করছিলাম কংক্রিটের জন্য বের করতে, তাহলে এখানে আমাদের ডায়মন্ডের ক্ষেত্রে হিট ট্রান্সফার রেট সবচেয়ে বেশি, মানে ডায়মন্ডের ভিতর দিয়ে খুব সহজে হিট ট্রান্সফার হতে পারে। এটা হিট ট্রান্সফার সিলভার, কপার, গোল্ড এগুলো সবকিছু চাইতে বেশি। আমরা যেমন ফ্রিজে কপার টিউব, যেমন ওয়ালটন বা বিভিন্ন যে ফ্রিজ গুলো আছে এগুলা অ্যাডভার্টাইজে ব্যবহার করে যে আমরা কপার টিউব ইউজ করি। আমরা যদি কপারের চাইতে কিন্তু এই যে কপারের হচ্ছে কন্ডাকশন, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বা কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে 401। আর সিলভারের হচ্ছে 429। মানে আমরা যদি কপারের টিউবের পরিবর্তে সিলভার মানে রূপার টিউব ইউজ করতে পারতাম, তাহলে এটার ইফিসিয়েন্সি আরো বেটার হতো। আমরা যদি রূপার পরিবর্তে যদি ডায়মন্ডের টিউব ইউজ করা যেত কোনোভাবে, ডায়মন্ডের টিউব, তাহলে এটার ইফিসিয়েন্সি মানে আনবিলিভেবল হতো, মানে 429 আর কোথায় 2300। মানে ডায়মন্ডের যে হিটটা, কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, এটা ধারে কাছে পৃথিবীর আর কোনো ম্যাটেরিয়ালস, এটা যদি আমরা কোথাও থার্মাল কন্ডাক্টর হিসেবে ব্যবহার করি বা হিট সিঙ্ক হিসেবে ব্যবহার করি, এটা পারফরমেন্স অসাধারণ হবে। আর গোল্ডের ক্ষেত্রে হচ্ছে 317। অ্যালুমিনিয়াম, দেখা যায় অনেক জায়গায় কপারের পরিবর্তে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। তাহলে অ্যালুমিনিয়াম ব্যবহার না করে আমরা যদি কপারের টিউব ব্যবহার করি, ডেফিনেটলি এটার পারফরমেন্স অনেক বেটার হয়। তারপর আয়রন, মার্কারি, এরকম বিভিন্ন জিনিস আছে। যেমন আমরা দেখতেছি যে এয়ারের ক্ষেত্রে 0.026, কাঠ আছে না, কাঠ, গ্লাস আছে, মার্কারি আছে, উড, এই যে উডের ক্ষেত্রে হচ্ছে 0.17। এই জন্য হচ্ছে কাঠের ভিতর দিয়ে থার্মাল কন্ডাক্টিভিটি খুব একটা ভালো হয় না, হিট ট্রান্সফার খুব একটা ভালো হয় না, কারণ এটা অনেক কম, মাত্র 0.17। এই জন্য এগুলা সাধারণত ইনসুলেটর হিসেবে ব্যবহার হয়। তো এখানে আমরা আর একটা চার্ট দেখতেছি, এই যে এখানে যে সবথেকে গ্লাস, কাঠ এইগুলো আছে, তারপর হচ্ছে বিভিন্ন ইনসুলেটর আছে যেমন ফাইবার, উড, বিভিন্ন গ্লাস, গ্লাস টাইপের এগুলো আছে, কাপ টাইপের। তারপর বিভিন্ন লিকুইড যেমন ওয়াটার, অয়েল, মার্কারি, মার্কারি মোটামুটি ভালো। তারপর হচ্ছে নন মেটালিক বিভিন্ন সলিড আছে, তারপর হচ্ছে মেটাল অ্যালয় আছে, তারপর পিওর মেটালে কিন্তু হিট কন্ডাক্টিভিটি বেশি। আর সবশেষে হচ্ছে কিছু ক্রিস্টাল যেমন ডায়মন্ড, এগুলা হিট কন্ডাক্টিভিটি অনেক ভালো, অনেক ভালো। তারপর হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার। কনভেকশন হিট ট্রান্সফার নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখানে হচ্ছে নিউটনস ল আছে, মানে স্যার আইজাক নিউটন উনি বানাইছে মূলত কনভেকশন হিট ট্রান্সফারের যে ফর্মুলাটা, ওনার নাম অনুসারে। মানে স্যার আইজাক নিউটনের অবদান এমন কোন সেক্টর নাই যেখানে আপনি পাবেন না। লাইটের ক্ষেত্রে বলেন, হিট ট্রান্সফারের ক্ষেত্রে বলেন, বিভিন্ন গতির যে সূত্রগুলো আছে এখানে, অভিকর্ষের যে সূত্র আছে ওইখানে, ফোর্সের ক্ষেত্রে ফোর্সের তো ইউনিট হচ্ছে নিউটনের নাম অনুসারে। মানে ফিজিক্সের এমন কোন সেক্টর নেই যেখানে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এরও অনেক কিছু আছে যেটাতে স্যার আইজাক নিউটনের অবদান আছে। তো ওনার অবদান মোটামুটি সব জায়গাতে আছে, হিট ট্রান্সফার আমরা পাবো। আর সবচেয়ে জটিল যেই ট্রান্সফার মেকানিজমটা আছে কনভেকশন, ওখানে স্যার আইজাক নিউটনের লাগছে। তো যাই হোক, এটা নিয়ে আজকে আর আমরা আলোচনা করতেছি না, আমরা নেক্সট দিন বিশাল কনভেকশন ট্রান্সফার করছি আলোচনা করা ট্রাই